দর্শক, মাহফুজ মিশা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায়, প্রেজেন্টেড বাই এন মোহাম্মদ। আমরা এই অনুষ্ঠানে রাজনীতি নিয়ে মূলত কথা বলে থাকি। আপনারা জানেন, মুক্তিযুদ্ধ এবং রাজাকার ইস্যুতে ফের উত্তপ্ত হয়েছে জাতীয় সংসদ। বিশেষ করে প্রবীণ মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি আনুষ্ঠানিকভাবে সংসদে দাঁড়িয়ে বলেছেন, মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাতের রাজনীতি করতে পারেন না। সেটি নিয়ে তার প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল। একই সাথে দেশের জঙ্গি তৎপরতা নিয়ে সরকারের তথ্য বিষয়ক যিনি উপদেষ্টা প্রধানমন্ত্রী, তিনি বলছেন জঙ্গি আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এ ধরনের জঙ্গি থাকার সুযোগ নেই। ফলে কথার বেশ পার্থক্য। একই সাথে মার্কিন রাষ্ট্রদূত মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের শেষ সময় সই হওয়া চুক্তি নিয়ে। তিনি বলছেন এই চুক্তি নাকি গেম চেঞ্জার। সেসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে তিনজন অতিথি আছেন। সাংবাদিক ও বিশ্লেষক শাহেদ আলম। শাহেদ আলম, স্বাগত আপনাকে। আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ ভাই, আপনাকেও স্বাগত। এবং আছেন আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক আল মামুন রাসেল। রাসেল, আপনাকেও স্বাগত। আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ফজলুর রহমান আজকে যখন, তিনি প্রবীণ মানুষ, তার অনেক বয়স, সংসদ সদস্য, বরাবরই তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন। তিনি নিজে একদম মাঠের মুক্তিযোদ্ধা। ফলে তিনি যখন কথা বলছিলেন তখন স্পিকারের নানা রুলিং সত্ত্বেও তাকে কথা বলতে বাধা দেওয়া হচ্ছিল। স্পিকার বারবারই সংসদীয় প্রসিডিওর পড়ার কথা বলছিলেন। পরেও তো কথা বলা যেত। এখন সেইখান থেকে আরেক সিনিয়র সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক, যিনি 6 বারের এমপিও বটে, তিনি নিজেও মুক্তিযোদ্ধা, তিনি প্রশ্ন তুলেছেন 71 বললে জামাতের লাগে কেন? জয়নাল আবদিন ফারুকের এই প্রশ্নের কি জবাব দিবেন? জি, অসংখ্য ধন্যবাদ মিশুবা, আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট, ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। প্রথম কথা হচ্ছে, আজকে এই অনেকদিন পরেই মনে হয় এই রাজাকার বা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যে এটা উত্তোলন করলেন, ওনার বক্তব্যটা এভাবে আমি যদি কোর্টে আনকোট করে বলি, উনি বলেছেন যে এ আলবদরের রাজাকারের বাচ্চারা এখন কিন্তু ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধা জীবিত আছে। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে উনি যেই ভাষায় ব্যবহার করলেন, বা এখন আমার কথা হচ্ছে রাজাকারের বাচ্চারা, উনি কাকে অ্যাড্রেস করেছেন? যদি এমন হয় রাজাকারের বাচ্চা বলতে উনি অ্যাড্রেস করেছেন যারা এই 17-18 বছরে আওয়ামী লীগ আমলে যাদেরকে রাজাকার বলে হত্যা করা হয়েছে, যেমন মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে আছেন এই সংসদে আছেন, এই মীর কাসেম আলী সাহেবের ছেলে আছেন এই সংসদে। তাহলে উনি যদি এবং দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে আছেন এই সংসদে, উনি যদি এই যে বাচ্চাদেরকে যদি অ্যাড্রেস করতে চান, তাহলে তো ওনার গায়ে প্রথমে থুতুটা নিজের গায়ে আসবে। কেন আসবে? কারণ সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে হুম্মাম কাদের চৌধুরী এমপি, বিএনপির এমপি ওই সংসদে আছেন। এবং কি আমাদের সরকারের এই যে দুজন মন্ত্রী, খুব গুরুত্বপূর্ণ দুজন মন্ত্রী, ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার বাবার বিষয়ে কথা বলে, রুহুল আমিন সাহেবের কথা বলে, এবং আমির খসরু সাহেবের বাবার বিষয়ে কথা আসে। এখন কথা হচ্ছে, রাজাকারের বাচ্চা বলতে উনি আসলে কাদেরকে অ্যাড্রেস করেছেন? এখন কে রাজাকারের বাচ্চাটাকে উনি সংসদে আজকে বলেছেন? হ্যাঁ, ফজলুর রহমান সাহেব। এটা টিভি চ্যানেলের কোর্টের আনকোট করে আমি বলি, রাজাকারের বাচ্চারা এখন ফজলুর রহমান জীবিত আছেন। এখন কথা হচ্ছে, আজকে আমার কথা হচ্ছে, মুক্তিযুদ্ধও এটা আমাদের অহংকার। মুক্তিযুদ্ধ না হলে আমাদের দেশ হতো না। অন করতে হবে মুক্তিযুদ্ধকে। এখন কথা হচ্ছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী চমৎকার কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই দ্বন্দ্বের পরে উনি দাঁড়িয়ে বলেছেন, এখন বর্তমান ইতিহাস পড়ার সময় না, এখন হচ্ছে ভূগোল পড়ার সময়। আজকে এই ইতিহাস টেনে এনে বিভক্তি করার কোনো সুযোগ নেই, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন। তার মানে আমাদের আজকে যে আজকে সরকার দাঁড়িয়েছেন, হ্যাঁ আমি বলি, এই সরকারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু 2011 সালে বলেছেন যে আমাদের পূর্বপুরুষরা 71 করে বলে আমাদেরকে বিভক্তি করে আমাদের ভবিষ্যৎকে চুরি করে ফেলেছে। তো সুতরাং আমরা আর অতীতের দিকে ফিরে যেতে চাই না। এখন কথা হচ্ছে, উনি যদি দলকে বলেন, আপনি জানেন ট্যাগিংয়ের রাজনীতি। আপনি দেখেন 1978 সালে প্রথম যখন জিয়াউর রহমান সাহেবের সময় ইলেকশন হচ্ছিলেন, 1978 সালে সেই ইলেকশনে বিপরীত পক্ষ ছিলেন হচ্ছে জেনারেল ওসমানী। জেনারেল ওসমানী সাহেব সেদিন জিয়াউর রহমান সাহেবকে উনি অ্যাড্রেস করে বলেছিলেন যে স্বাধীনতার পক্ষ শক্তি এবং স্বাধীনতার বিপক্ষ শক্তি নির্বাচন হবে। তার মানে উনি বুঝাচ্ছেন যে জেনারেল ওসমানী সাহেব হচ্ছে স্বাধীনতার পক্ষ শক্তি, আর স্বাধীনতার বিপক্ষ শক্তি হচ্ছে এই জিয়াউর রহমান সাহেবকে কেন অ্যাড্রেস করেছেন। কেন অ্যাড্রেস করেছেন? কারণ তখন ওনার দলে যারা আসেন, শাহ আজিজুর রহমান সাহেবের মতো লোক আসছেন, এবং আপনি জানেন 1971 সালে পাকিস্তান একটা সরকার তৈরি করেছিলেন, সেখানে আব্দুল মালিক মন্ত্রিসভা, সে আব্দুল মালিক মন্ত্রিসভার 2 জন সদস্য
দুইজন সদস্য পরবর্তীতে এই এই জিয়াউর রহমান সাহেবের সাথে যুক্ত হয়েছেন। এজন্য উনি বলেছেন যে রাজাকার স্বাধীনতার পক্ষ শক্তি এবং স্বাধীনতার বিপক্ষ শক্তি। রাজনীতির বিরোধিতা করছেন রাসেল, রাইট? অবশ্যই আমি ট্যাগিং রাজনীতি মনে আছে 5 আগস্টের পরে চাঁদাবাজ বললেই বিএনপি ছাত্রদল এই ট্যাগিংটাও দেওয়া হয়েছিল, সেটি কারা দিল? একটা আমি 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 বলেছি যে শব্দের ট্যাগিং এটা খুব অ্যালার্মিং আমাদের দেশের জন্য। শব্দ ট্যাগিং দিয়ে 17-18 বছর আমরা দেখেছি, 17-18 বছর শব্দের ট্যাগিং দিয়ে হত্যাযোগ্য করা হতো। কাউকে আপনি মারার জন্য প্রয়োজন হলে আপনি তাকে জঙ্গি ট্যাগিং দিতেন, আবার কাউকে হত্যার জন্য প্রয়োজন হলে আপনি তাকে শিবির ট্যাগিং দিতেন। সে নতুন করে আবার ট্যাগিংয়ের রাজনীতি শুরু হয়েছে। প্রথম কথা চাঁদাবাজের বিষয়টা কিন্তু প্রত্যেকেই আপনি দেখেছেন প্রায় 10,000 বিএনপি তারেক রহমান সাহেব নিজে বহিষ্কার করেছেন চাঁদাবাজির জন্য। এখন কথা হচ্ছে রাজাকার বললে এখন সংসদের কথা চিন্তা করেন, এখন সংসদে কোনো রাজাকার আছে কিনা? তাহলে আপনি 54 বছর আগের বিষয়টা, এটা তো 17-18 বছর শেখ হাসিনা নিয়ে আসছিলেন। এখন সংসদে কোনো রাজাকার আছে কিনা? যে আজহার সাহেব ওনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল, সেই অ্যাপ্লাইড ডিভিশন, যে অ্যাপ্লাইড ডিভিশনের 106 এর মাধ্যমে এই সরকার গঠন হয়েছে, এই নির্বাচন হয়েছে, সে অ্যাপ্লাইড ডিভিশন মিসক্যারেজ অফ জাস্টিস বলেছেন এবং বিচারের নামে সবচেয়ে বড় অবিচার বলেছেন। না, রাজাকার বলা যাবে না আমি বলিনি। আমি বলেছি আপনি যে এই যে রাজাকারের বাচ্চা, এই রাজাকারের বাচ্চার কথা বলে এই শব্দ ব্যবহার করে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু এই শব্দ ব্যবহার করে যখন আপনি রাজাকারটাকে ট্যাগিং শব্দ এমন অবস্থায় দাঁড় করিয়েছেন, তখন ছাত্র সমাজ বাধ্য হয়েছে বলতে যে রাজাকার শব্দটাকে তারা ঘৃণা করে, সেই শব্দটাকে তারা বলেছে তুমি কি আমি কি রাজাকার। কেন বলেছেন? কারণ এটাকে এত বেশি কচলিয়ে আপনি এমন তৈরি করেছেন, এটা মানুষের কাছে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। তো সুতরাং আপনি রাজাকার বলতে পারবেন, আমি বলিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? এখন রাজাকারের ইস্যুটা। এখন বাংলাদেশের সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের শিশুরা মারা যাচ্ছে হামের কারণে। আমাদের আজকে তেলের উদ্যোগতি, আমাদের বিদ্যুৎ দিয়ে, আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে মোমবাতি দিয়ে। তো প্রবলেম কি এখন? বাংলাদেশের প্রবলেম কি এখন এটা? এখন আপনি এই যে প্রবলেম, শেখ হাসিনা আমরা দেখতাম কোনো কিছু ধাপা চাপা দেওয়ার জন্য নতুন করে ইস্যু নিয়ে আসতো। আজকে যে ব্যর্থতাগুলো আমরা দেখেছি, 20,000 কোটি টাকা আপনি নতুন টাকা ছাপালেন, আপনি 40,000 কোটি টাকা আপনি ঋণ নিলেন। এই যে প্রবলেমগুলো, আমাদের অর্থনীতির যে একটা অবস্থা, খারাপ অবস্থা যাচ্ছে, এই প্রবলেমগুলো অ্যাড্রেস করতে হবে, সংসদে এগুলো নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু আপনি এই জিনিসটাকে অন্যদিকে নেওয়ার জন্য আপনি ফজলুর রহমান সাহেব এমন বক্তব্য দিন। কে ফজলুর রহমান সাহেব কে ছিলেন? সে ফজলুর রহমান সাহেব ছাত্রলীগের সভাপতি ছিলেন, ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন। এই যে ওনার এই যে গুপ্ত বলি না, উনি তো সবচেয়ে বড় গুপ্ত। কিন্তু শফিকুর রহমান সাহেব তো জাসদ ছাত্রলীগ করতেন। আমি তো এটাই বললাম, আপনি যখন এই অ্যাড্রেস করছেন তার মানে আপনার তো ভিতরগত সে সুপ্ত ভালোবাসা রয়ে গেছে আপনার, সেটা শেখ হাসিনা যেটা করতে আপনি সেটা করছেন। তাহলে এই জায়গা তো করলে আবার দেশটা বিভক্তির দিকে চলে যাবে। জি, মাসুদ কামাল ভাই, আপনি নিশ্চয়ই সংসদের বিশেষ করে ফজলুর রহমান, আন্দালিব রহমান পার্থ, জয়নাল আবদিন ফারুক, জামাতের চট্টগ্রামের প্রবীণ সংসদ সদস্য, তাদের সবার বক্তব্য শুনেছেন। এই বক্তব্য থেকে আন্দালিব রহমান পার্থ একটা কথা বলেছেন যে যদি মানে যুদ্ধটা তো আর হাওয়ার সঙ্গে হয়নি 71-এর, সেখানে তো দুটো পক্ষ ছিল, তার একটা পক্ষ স্বাধীনতা চায়নি অথবা বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে নানান নিধন যজ্ঞে, যেটা আমাদের সংবিধানেও আছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞায়ও আছে। ফলে সেই জায়গাটাকে কিভাবে বাতিল করে দিবে আসলে আশিক ভাই বলবে, কিন্তু তার বক্তব্যের মূল বক্তব্যটা একটা তথ্যগত ভুলের উপরে, সেটা আমি ব্যাখ্যা করব মাসুদ ভাই বলার পরে। আচ্ছা, তথ্যগত ভুলটা হলো উনি সংসদে যারা আছেন তাদেরকে রাজাকারের বাচ্চা বলেন নাই। এক্স্যাক্টলি, উনি বলেছেন যে আগে উনাকে বাসার সামনে যখন নাকি বিভিন্ন রকম মব টপ করা হয়েছিল উনাকে নিয়ে, তখন যে সমস্ত কথা বলা হয়েছিল, তখন উনি ওই প্রসঙ্গে যে বলেছিলেন তাদেরকে আমরা বলেছি এই রাজাকারের বাচ্চারা। ডিটেল ওনাকে উনি যেহেতু বলতে, আপনি বলেন, আমি এটাই বলতে চাইছিলাম। আপনি বলেন, এটা মূল ঘটনা ওখানেই। উনি অনেক কথাই বলেছেন ওখানে। এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেখেন, আমি নিজেও অনেকদিন ধরে তো সাংবাদিকতা করি, আমি দেখেছি, আমি মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিভিন্ন সময় মিশেছি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখেছি, এবং ওদেরকে দেখে আমাদের কী মনে হয়েছে, এই লোকগুলো সবসময় অ্যারোগেন্ট, সবসময়। পরে আবার আমি চিন্তা করছি, এতটা অ্যারোগেন্সি না থাকলে তারা একটা প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধই করতে পারতো না, বা দেশটা স্বাধীন হতো না। এবং তাদের এই যে অকুতভয় একটা অবস্থান, এটা কিন্তু আমি সবসময় অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। আজকে উনি কিন্তু দেখেন ওনার দলের একটা সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, সেটা হলো যে এই যুদ্ধ অপরাধী যারা ছিল, যারা মুক্তি ছিল, রাজাকার ছিল, তাদের ব্যাপারে যে শোক প্রস্তাব আনা হয়েছে, উনি কিন্তু এটা বিরোধিতা করেছেন।
এবং এটা একজন মুক্তিযোদ্ধার পক্ষে সম্ভব। উনি যেগুলি বলেছেন আমি খুব আমি অন্যদের বক্তব্যগুলি শুনি না, কেন ওনার বক্তব্যটি তো অনেক লম্বা ছিল, আমি ওটা খুব মন দিয়ে শোনার চেষ্টা করছি। দু একটা জায়গায় হয়তো না বললেও পারতেন, আমি হলে হয়তো বলতাম না, এরকম অবস্থা। কিন্তু মোটের উপর কারণ ওই আমি তো মুক্তিযোদ্ধা না, আমি বলতাম না, আমার ওই সাহসই নাই, আমি হিসাব করে আলাপ করতাম। উনি হিসাব করেন নাই তো, কারণ ওনার ইমোশনটা ওই পর্যায়ে ছিল। ওই ইমোশনটা আমি আপনি বুঝবো না, কারণ আমি ওই ঘটনার মধ্য দিয়ে যাইনি। উনি একটা কথা, দুর্দান্ত একটা কথা বলছেন যে 1971-এর 16ই ডিসেম্বরের আগে এই রাজাকাররা যদি আমার নেতা জিয়াউর রহমানকে হাতে পাইতো তাকে মেরে ফেলতো, তাকে মেরে ফেলতো। কারণ জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে মেরে ফেলতো। তো এটা তো সত্য কথা। আপনি লাগে কেন? আজকে দেশ বিভক্তি যে কথা বলা হচ্ছে, রাজাকার বললে দেশ বিভক্ত হয়, হ্যাঁ হয়, কিঞ্চিত তো হয়ই, কিন্তু তার চেয়ে বড় বিভক্তি যে আপনার আওয়ামী লীগ নিয়ে করছেন, এবার করেন নাই? এর চেয়ে বড় বিভক্তি দেশে কখনো হয় নাই। সবচেয়ে বড় বিভক্তি এইবার করা হয়েছে, শেখ হাসিনাও করছে বিভক্ত দেশকে। শেখ হাসিনাও কিন্তু বিএনপিকে ঠেলতে ঠেলতে এমন এক জায়গায় নিয়ে গেছে, নিয়ে যে এমনকি তারা শেখ হাসিনা এই কথাও বলছে যে জিয়াউর রহমান নাকি আইএসএর এজেন্ট। বলছে তো, এটা বলছে কেন? উনিও দেশটাকে বিভক্ত করছেন, উনিও জামাত ইসলামকে ঠেলতে ঠেলতে এক কোণায় নিয়ে গেছেন এবং শেষ দিকে এসে নিয়ে জামাতকে নিষিদ্ধও করছেন। উনিও দেশকে বিভক্ত করছেন। কিন্তু সেই বিভক্তি এইবার আইন করে যে বিভক্তি করা হয়েছে, এর কাছে কিছুই না। তো এই বিভক্তি আপনি করতে পারবেন, তখন কিছু বলা যাবে না। মানে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন? অবশ্যই অবশ্যই, এটা করা ঠিক হয়নি, অধ্যাদেশ করাও ঠিক হয়নি, আইন করাও ঠিক হয় নাই। এত বড় একটা দলকে এরকম নির্বাহী আদেশে কার্যক্রম স্থগিত করা এটা ঠিক না। বিচার করবেন, করেন বিচার, বিচার করেন, বিচার সম্পন্ন আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ কেন? আপনি কি বলতে পারেন একটা খুনের আসামি ধরা যাক, আপনি বলতে পারবেন তোমার খুনের আসামি তোমার বিচার করতেছি, কিন্তু এই তোমার কার্যক্রম হওয়ার আগ পর্যন্ত তোমার খাওয়া দাওয়া নিষিদ্ধ, কথা বলা নিষিদ্ধ, তুমি কার সঙ্গে কোনো কথা বলতে পারবে না, পারবেন? এটা ওটা তো বিচার, তো বিচার যখন করবেন তার মানে কি ইউ আর নট শিওর, উনি নির্দোষ হইতে পারে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নাও হতে পারে এই বিচারে। তো বিচারে তাড়াতাড়ি শুরু করেন না কেন? শুরু তো করতেছেন না আপনি। কাজেই এইগুলি বলে আপনি আলটিমেটলি করছেন কি, দেশটাকে বিভক্ত করছেন আপনারা। তো এখন 71-এর কথা বলে যদি বিভক্তি হয়, এটা বিভক্তি না। আমরা কোনো বিভক্তি চাই না। আমার কথা হলো কি, 71-এ যারা অপরাধী ছিল তাদের বিচার করেন, বিচারের নামে প্রহসন করেন না। যে বিচার হয়েছে ওটাও নিয়ে আমার আপত্তি আছে। বিচারের নামে প্রহসন করেন না। একজন দুজন, যদি আপনি মনে করেন 10 জনের বিচার করলেন, যদি একজনের বিচার নিয়ে সন্দেহ হয় তাহলে বুঝতে হবে 10টা নিয়ে লোকে সন্দেহ করতে পারে। কিন্তু বিচারটা বিচারের মতো করেন, ন্যায় বিচার হোক, ন্যায় বিচার হোক, দোষীর শাস্তি হবে। এইবার মনে করেন এই আন্দোলন হয়ে গেছে, এই আন্দোলনের পরে যারা যারা দায়ী তাদের প্রত্যেকের বিচার করেন, কিন্তু বিচার করার আগে দোষী বানিয়ে ফেলেন না। জি। শাহেদ আলম, ডাবল স্ট্যান্ডার্ডের কথা বলেছেন আন্দালিব রহমান পার্থ। তিনি ভালো বলেন, তিনি যে ইস্যুতে বলছেন যে সংসদে সম্ভবত সবচেয়ে পরিশীলিতভাবে, নরমভাবে জাতীয় ঐক্যের কথা, ঐক্যবদ্ধ থাকার কথা বলেন বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি তাকে কোট করে বলছেন, কিন্তু আবার বাইরে গিয়ে সেই বিরোধী দলীয় যে জোট, 11 দলীয় জোট, তাদের পক্ষ থেকে জিয়া পরিবারের রাজনীতি যেন নিশ্চিহ্ন করা যায়, তারপরে হচ্ছে এই সরকার বেশি দিন থাকতে পারবে না, এরকম কথা বলা হয়। তো পার্থ সাহেব যেটা খানিকটা স্যাটায়ার করেই বলছেন যে ওনারা এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করেন কিনা, এবং মুক্তিযুদ্ধে 71-এ জামাতের যে ভূমিকা, সেই ভূমিকার সমালোচনা না করে বিএনপির মুক্তিযোদ্ধারা থাকবে কিনা, অথবা মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপির রাজনীতিও আসলে থাকে কিনা। অ্যাবসলিউটলি নট। বিএনপি মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপি রাজনীতি থাকে না। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, জেড ফোর্সের প্রধান ছিলেন। শুধু তাই না, ইতিহাসের ডকুমেন্ট যে তিনি জীবনের ঝুঁকি নিয়ে কালুরঘাট বেটার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তো মুক্তিযুদ্ধ হচ্ছে বিএনপির সবচেয়ে বড় অলংকার। সেই অলংকারকে যদি কেউ ছুঁড়ে ফেলতে চায় কিংবা কালিমা লাগাতে চায়, তাহলে সেই কালিমাটা দল হিসেবে বিএনপির উপরে যায়। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে মুক্তিযুদ্ধকে ওন করা এবং প্রোটেকশন দেওয়া, সুরক্ষা দেওয়া বিএনপির সবচেয়ে বড় রাজনীতি,
যেইটার পক্ষে আমি ব্যক্তিগতভাবে অনেকবার কথা বলেছি, অনেকবার লিখেছি। এখন আমি ডাবল স্ট্যান্ডার্ডের বিষয়ে একটু আসব, কিন্তু মানে কিভাবে ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে সেটা তো আমরা প্রুভেন, আমরা দেখাচ্ছি। দেখেন, আমিও ডক্টর শফিকুর রহমানকে অপছন্দ করি এমন না, কিন্তু ওনার পলিসি যেগুলো সেগুলো আমাদেরকে কষ্ট দেয়। যেমন তারেক রহমানকে অশোভন উক্তি করে যিনি কথা বললেন, তার বোনকে সংসদে আনার ব্যবস্থা করেছেন তিনি। আবার দেখা যায় যে যেসব মানুষ অশ্রাব্য অশ্লীল কথাবার্তা বলে কটূক্তি করছে তাদের পক্ষে হরমেশাই দাঁড়াচ্ছেন, কিন্তু তাদেরকে নিবৃত করার জন্য, তাদেরকে একটা সোশ্যাল ভাষা শেখানোর জন্য কিংবা পরামর্শ দেওয়া, মুরব্বী হিসেবে যেই কাজটা করার কথা সেটা তিনি করছেন না। তো এইগুলো আমার কাছে ডাবল স্ট্যান্ডার্ড মনে হয়। কিন্তু আরও একটা বিষয় যেটা হলো যে আমার মনে হয় যে একদম আল মামুন রাসেল আমাদের ছোট ভাই, ও খুব ভালো কথা বলে, এবং কথা বলে যেহেতু ওর ফ্যান ফলোয়ার আছে এগুলাকে পছন্দ করাতে চায়, এবং কিন্তু সেটা করতে যে একটা অসত্য তথ্য দিয়ে যে শুরু হলো আলোচনাটা, যে না উনি সংসদে দাঁড়িয়ে বলেছেন এই রাজাকারের বাচ্চারা, তো এই রাজাকারের বাচ্চারা বলার প্রেক্ষিতেই তো এই আলোচনাটা এত দূর আসলো যে না তাহলে মতিউর রহমান নিজামীর ছেলে কিংবা অন্যান্যকে এই অসম্মান সইবে কিনা। স্টার নিউজের ছিল, হ্যাঁ স্টার নিউজের তো আপনি ফটোকার্ড দেখে, এই যে ফটোকার্ড, আমি স্টার নিউজ থেকে দেখেছি, এই ফটোকার্ড তো খুবই মারাত্মক বিভ্রান্তি তৈরি করে টিভি চ্যানেলের। হ্যাঁ, উনি এক্স্যাক্টলি কি বলেছেন, উনি বলেছেন যে বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, সেই দিন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলেছিলাম। কখন বলেছিলেন এই প্রেক্ষাপটটা আপনাকে বলতে হবে, আমি বলতেছি কোন প্রেক্ষাপটে উনি বলেছিলেন। এই আলবদরের বাচ্চারা এখনও কিন্তু ফজলুর রহমান জীবিত আছে, মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধই সত্য, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, এটাও সত্য, আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছিলাম। মানে কি উনি বলছেন না, এখন বলছেন না, বলছে কখন। আচ্ছা কখন হয়েছিল? এরকম একটা পরিস্থিতিতে বিএনপি চাপে পড়ে লোকটাকে এই মিথ্যা ফটোকার্ডের কারণে তাকে বহিষ্কারও করেছে। সেই দিন আমার মনে আছে ব্যক্তিগতভাবে আমি লিখেছিলাম যে ফজলুর রহমান ইজ এ রেড লাইন ফর আস। আমরা যে অ্যাক্টিভিজম করি, ফজলুর রহমানকে আমাদের রেড লাইন, কারণ এটা ক্রস করা যাবে না। কেন যাবে না? হ্যাঁ, ওনার অনেক বিভ্রান্তিমূলক বক্তব্য আছে, উনি বয়সের ভারে অনেক উল্টাপাল্টা কথাও বলেন, কিন্তু ব্যক্তি ফজলুর রহমান তো এখনও স্ফুলিঙ্গ, একটা বারুদ। আমি জানি এই বারুদের মধ্যে আমার যে বিএনপি দল হিসেবে যে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের প্রতি যে তার ওনারশিপ, সেটার সবচেয়ে বড় একটা বড় আর কি খুঁটি হিসেবে। এবং আমি জানি যে মুক্তিযুদ্ধ করেছে এমন মানুষ, আপনারা কালের কণ্ঠের একটা রিপোর্ট দেখেছিলেন নিশ্চয়ই, যে মুক্তিযোদ্ধারা এত অপমানিত হয় নাই গত বাংলাদেশ স্বাধীনতার পরে, গত 2 বছরে যতটা হয়েছে। তো সেইখানে ফজলুর রহমান একাই ছিলেন তাদের আশা ভরসার প্রতীক অলমোস্ট। তার বক্তব্য, তার অবস্থান। না আমি শেষ করি এই বক্তব্যটা, ইন্টারেস্টিং। ফজলুর রহমানকে এই কথা বলতে পারেন যে জামাত তো বটেই, মানে শফিকুর রহমানকে উদ্দেশ্য করে বলছেন, মানে তার পরিবারের কেউ যদি মুক্তিযোদ্ধা উনি দাবি করেন বা বলেন, হ্যাঁ সেটা একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে যে মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামাত করতে পারবেন না, যেটির প্রতিবাদ করেছেন জামাতের। এটা ওনার ব্যক্তিগত বক্তব্য হতে পারে। এখন মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত করতে পারবে কিনা, এখন কিভাবে করেন, সেখানে তো সবচেয়ে বড় অ্যানোমালিজ আমরা দেখছি ডক্টর কর্নেল অলি আহমেদ, তাই না? উনি, তারপরে আমাদের মেজর আক্তার। এখন একটা মানুষ কিভাবে নিজের মাংসে নিজের রক্ত নিজে চুষে খেতে পারে সেটা তো আমাদের হিসাবে আসে না রাজনৈতিক কারণে। কেউ কেউ হয়তো খাচ্ছে, তো আমি তো আর তাদের মতো না, কিংবা আমরা তাদের মতো না। কিন্তু আমি বলছি কোন পরিস্থিতিতে ফজলুর রহমান বলেছিলেন যে না মুক্তিযোদ্ধারা জীবিত, মুক্তিযোদ্ধা জীবিত আছে। দেখুন তার বাড়ির সামনে যে মাইকে করে তাকে অস্থির করা, পুলিশ মব করে তাকে গ্রেপ্তার করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলটিমেটাম দেওয়া ফজলুর রহমানকে গ্রেপ্তার করতে হবে, তার এসব করা যাবে না। এবং সেই সময় কখন, যখন মাওলানারা ওয়াজ করছেন জামায়াতপন্থী বিশেষত, যে কিসের মুক্তিযুদ্ধ, কিসের 71, 24 হয়েছেন আপনাদের সামনে, এটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকতে পারছেন না। আমরা তো দেখেছি 24-এর পরপরই, যেমন 24-এর সবচেয়ে বড় স্টক হোল্ডার হওয়ার পরেও আপনারা অনেকেই জানেন যে আমি ব্যক্তিগতভাবে কতখানি 24-কে ওন করি, কিন্তু আমাকেও দাঁড়িয়ে যেতে হয়েছে যে না 24 ইজ নট একমাত্র আইডেন্টিটি আমার, কারণ আমার আইডেন্টিটি 71। আমি 24-কে 71-কে 24 দিয়ে রিপ্লেস করতে দিব না, যেটা হচ্ছে শেয়ালের লেজ কাটা শেয়ালের মতো। কারণ যেহেতু জামায়াত ইসলামের সবচেয়ে বড় দুঃখ গাথা হলো 71, সে 71-কে তারা রিপ্লেস করে লেজটা যেহেতু তাদের কাটা, তো আমাদের যেন সবারই কেটে ফেলে। এবং দুঃখজনকভাবে ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় অংশ ডক্টর ফাউজুল কবিরের নেতৃত্বে তারা এই
পলিটিক্স অ্যাডপ্ট করেছিল এবং আমাদের সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ প্রচার প্রচারণা এমন জায়গায় যেয়ে পৌঁছেছিল যে ফজলুর রহমানের মতো মানুষ তার বক্তব্যকে কাটপিস করে তাকে দল থেকে বহিষ্কার করার পর্যন্ত জায়গায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। কেননা বিএনপি দল হিসেবে ব্লিডিং এর মধ্যে ছিল, তখন মনে হচ্ছিল যে এমনিও তো চাঁদাবাজের দল, আবার ফজলুর রহমান দাঁড়িয়ে গেছে, তার মানে বিএনপির আর ভোট নাই, সমর্থন নাই, কিচ্ছু নাই। গুটি কয়েক মানুষ যারা একদম দাঁড়িয়ে গিয়েছিল, আমি গর্ব করে বলি যে আমি তাদের মধ্যে একজন। আমি বলেছিলাম যে ফজলুর রহমান ইজ দ্য রেড লাইন, কারণ আমি জানতাম আমার এই নির্বাচনী বৈতরণী পার হতে গেলে ফজলুর রহমানের ভোট আমার লাগবে, মুক্তিযুদ্ধের ভোট আমার লাগবে, মুক্তিযুদ্ধের প্রতি যাদের বিশ্বাস অগাধ আস্থা আছে তাদের রিপ্রেজেন্টেশন আমার লাগবে। এই অংশে কথা বলতে চাই জঙ্গি তৎপরতা থাকা না থাকা নিয়ে। আল মামুন রাসেল, বাংলাদেশের এই জঙ্গি তৎপরতা সাম্প্রতিক সময়ে বিমানবন্দরগুলোতে সতর্কতা, বিভিন্ন দপ্তরে সতর্কতার চিঠি, এবং তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এ ধরনের কোনো কিছুর এক্সিস্টেন্স নাই। আবার একই দিনে তথ্য প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন যে ধরনের এক্সিস্টেন্স থাকতে পারে, আছে, কিন্তু দুইজনই বলেছেন এটা যদি থাকে তাহলে তারা সেটি প্রতিরোধের জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন। আসলে একটা সমাজে কখন জঙ্গিয়ত মাথাচাড়া দেওয়ার সুযোগ পায়, অথবা আপনাদের পর্যবেক্ষণ কি? আসলে প্রথম কথা হচ্ছে এই সরকারের দুই পক্ষ থেকে আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুনবো আসলে বিষয়টা কি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জঙ্গির কোনো ধরনের অস্তিত্ব নেই। ওই দিক থেকে আমরা সরকার বিভিন্ন জায়গা থেকে বললো যে এই রেড লাইন এটা সেটা। এখন দ্বিপাক্ষিক ওনারা মানে সবসময় যে কোনো ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি সরকারের এক মন্ত্রী এক কথা বলছে, ভিন্ন মন্ত্রী ভিন্ন কথা বলছে। হ্যাঁ, তো এটা একটা মানে আমার কাছে কেন যেন মানে এটা একটা আনস্মার্টনেসের পরিচয় দিচ্ছেন ওনারা। এখন কথা হচ্ছে আমরা ইতিপূর্বে দেখেছি জঙ্গি, প্রথম কথা হচ্ছে জঙ্গি গৌরবিরোধী আমরা। জঙ্গি ইসলামের কোনো সুযোগ নেই ইসলামে। এই যে জঙ্গি হামলা ইসলামের এটা ইসলামের কোনো, ইসলামে যেখানে বলা আছে যে কোনো একজন মানুষকে নিরাপদ একজন মানুষকে মারা মানে পুরো জাতিকে হত্যা করা, সেখানে জঙ্গিটাকে ইসলামের কোনো সুযোগই নেই। এখন কথা হচ্ছে আমরা 17-18 বছর কি দেখেছি? আমরা 17-18 বছর দেখেছি যে কোনো ইস্যু চাপা দিতে নতুন একটা ইস্যু তৈরি করতো। এই যে কোনো একটা আন্দোলন হচ্ছে, হুট করে শেখ হাসিনা কি করতো, 2-3 জনকে হুজুরকে নিয়ে এসে একটা জঙ্গি নাটক দেখাইতো। দেখে আমি অনেকগুলো আলেমের পক্ষে মামলা লড়েছি, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে অনেকগুলো মামলা লড়েছি। তাদেরকে বলা হতো, তাদেরকে যে আয়নাঘরে রাখা হতো, তারা যখন অসুস্থ হয়ে যেত তখন এদেরকে নিয়ে, যেহেতু তাদেরকে আর কোর্টে উঠানোর সুযোগ নাই, এদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে হত্যা করে ফেলতো। তখন তারা বলতো যে আমরা অসুস্থ হলেও বলতাম না আমরা অসুস্থ, কারণ আমরা জানি আমি যদি বলি আমি অসুস্থ তাহলে আমাকে যে কোনো জায়গায় নাটক সাজিয়ে আমাকে হত্যা করে ফেলবে। এভাবে করা হতো। তার মানে ইতিপূর্বে যে কোনো ইস্যু চাপা দিতে এই নতুন ইস্যু আনা হয়েছে। এখন কথা হচ্ছে এই যে প্রথম একটা রিপোর্ট থেকে ওনারা এই করেছেন, একজনকে ধরেছেন এবং কি বলেছে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আপনি জানেন আমাদের সন্ত্রাস বিরোধী আইন আছে 2009, সেই আইনে 18 ধারায় স্পেসিফিক কিছু নাম আছে যে কোন কোন সংগঠনের নিষিদ্ধ সংগঠন। যে পত্রিকা যে রিপোর্টটা আমি দেখেছি এবং সরকারের পক্ষ থেকে যেটা শুনেছি সেখানে কোনো সংগঠনের নাম নেই। তাহলে আপনি যে তাকে জঙ্গি ট্যাগিং দিচ্ছেন বা জঙ্গি বলছেন, কোন সংগঠনের স্পেসিফিক আপনাকে বলতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কোন সংগঠনের। এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন 7টা সংগঠন, এই সংগঠনের মধ্যে এই সংগঠনের সেই সদস্য, তাহলে আপনাকে বলতে হবে, কিন্তু সেটা আমরা দেখিনি। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা পলিটিক্যাল একটা ইস্যু তৈরি করা। আপনি দেখেছেন এই যে রিসেন্টলি এই ধরেন 2 মাসের একটা সরকারকে কেন একটা পলিটিক্যাল ইস্যু তৈরি করতে হবে? কারণ হচ্ছে এই সরকার 2 মাসের মধ্যে যে বড় বড় কাজগুলো করে ফেলেছেন, এই সরকার 2 মাসে 1.5 বছর, আপনি আপনাকে বলেন 1.5 বছরে কোনো জঙ্গি নাটক হয়েছে বা জঙ্গি হামলা হয়েছে? এই 1.5 বছরে তো সরকার তো এত স্ট্রং ছিল না। তাহলে জঙ্গিরা যদি কার্যক্রম থাকতো তাহলে 1.5 বছরে তারা সবচেয়ে বেশি কার্যক্রম দেখাইতো, কারণ সরকার স্ট্রং না, সরকার নরবরে। কিন্তু যাদের দেখানো তারা তো দেখিয়েছে, যাদের দেখানো তারা তো পত্রিকা অফিস করিয়েছে, মানুষের বাড়িতে আক্রমণ করেছে। এটা মব হয়েছে, এটা অনেক মব হয়েছে। কিন্তু জঙ্গি হামলাটা আমরা কোনটা বলি? জঙ্গি হামলা বলে সরাসরি মেরে ফেলে, এর আগে আমরা দেখেছি হলি আর্টিজানের মতো বড় বড় হামলা, এই হামলাগুলো হয়েছে কারণ সরকার তো নরবর ছিল। তাহলে জঙ্গিরা তো চাইতো যে এই সুযোগ, আমি এই সুযোগে কাজে লাগাই, না সেটা করে না। তার মানে নতুন করে এখন ইস্যুটা নতুন করে এখন জঙ্গি দাঁড়াবে। এমন কি বাংলাদেশে কি ঘটনা ঘটেছে, এমন কি ইসলাম বিরোধী কি হয়েছে যে জঙ্গিরা নতুন করে জিহাদের ডাক দিয়ে? নো, কিন্তু ব্যাপারটা হচ্ছে বড় বড় কিছু ঘটনা ঘটে গেছে। এই যে রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্ররা জীবন দিয়েছে, নতুন রাষ্ট্র সংস্কারের গণভোটের অধ্যাদেশের মতো অধ্যাদেশ বাতিল করা, তারপরে ঘুম অধ্যাদেশের মতো অধ্যাদেশ বাতিল করা, তারপরে এই যে বাহ্যিক যে ব্যর্থতাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে বারবার ঋণ, IMF ঋণ দিচ্ছে না, কেন ঋণ দিচ্ছে না? IMF ঋণ দিচ্ছে না, আপনি সত্য পূরণ করেন। সত্য পূরণকে যেখানে আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বাড়ায় তাহলে নিয়ম অনুযায়ী হচ্ছে দেশগুলো তেলের দাম, আমরা তখন তেলের দাম বাড়াইলাম না। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমালো আমরা তখন তেলের দাম বাড়িয়ে দিলাম। এই তো তাহলে এই ইস্যুগুলো, এই যে ইস্যুগুলো আপনি যখন চারদিক থেকে এই গ্যাস নেই, তেল নেই, এই যে ভয়ঙ্কর একটা অবস্থা, এটা থেকে আপনি অন্যদিকে মুখ নেওয়ার জন্য আপনি 2টা ইস্যু নিয়ে আসলেন। একটা হচ্ছে গুপ্ত ইস্যু,
আপনি ক্যাম্পাসগুলোতে ঝামেলা ফাঁকাই দিলেন যে গুপ্ত গুপ্ত করে পুরো ক্যাম্পাসগুলো আপনি দেখেন বিভিন্ন টিভি চ্যানেলে টকশোগুলোতে আপনি দেখেন সবগুলো ছাত্র সংগঠনগুলো টকশো করছে। কেন করছে? কারণ এখন ইস্যুটা চলে গেছে ছাত্র সংগঠনের দিকে। তার মানে হচ্ছে আপনার যে ইস্যুটা বর্তমান যে ইস্যুটা আছে, বর্তমানে যে জুলাই সনদ বাস্তবায়ন, তারপরে হচ্ছে আপনার যে বর্তমানে যে ব্যর্থতাগুলো, এই ইস্যুগুলোকে চাপা দেওয়ার জন্য নতুন করে ইস্যু আসছে গুপ্ত। আবার যদি গুপ্ত দিয়ে কাজ হচ্ছে না, সব আপনি দেখেছেন শিবিরের ছেলেরা এখন গুপ্ত এই দিয়ে ছবি দিয়ে এই করছে, এটাকে খুব নরমালাইজ করছে। তখন আপনি নতুন একটা ইস্যু, জঙ্গি একটা ইস্যু নিয়ে আসছেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আমরা দেখলাম যে এটা ভিন্ন একটা রূপ দেখেছে আমরা দুই পক্ষ থেকে। জি, মাসুদ কামাল ভাই, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে একটু ধরেন আল মামুন রাসেলও অনেক বেশি গ্লোরিফাই করছেন। সেটি তার সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কই বলি অথবা জঙ্গি ইস্যুতেই বিতর্ক বলি, কিন্তু সরকারের আরেকজন উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তার বক্তব্যকে আমলে নিচ্ছেন না এবং তারা বলছেন জঙ্গিবাদকে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে, কিছু একটা ধামাচাপা দেওয়ার জন্য, অর্থাৎ এজেন্ডা তৈরি করা হচ্ছে। আসলে কি তাই? পৃথিবীর কোনো দেশই কি আসলে জঙ্গি তৎপরতা থেকে মুক্ত থাকতে পারে অনলাইনের প্রবল পরাক্রমশীল এই সময়ে? দেখেন, তৎপরতা না কম বেশি সব জায়গাতেই আছে। কারণ এই তৎপরতা চালানোর জন্য প্রাথমিক তৎপরতা তো আপনার হয় আপনার এই বুদ্ধিভিত্তিক তৎপরতা। ওই বুদ্ধিভিত্তিক তৎপরতা আপনি তো টের পাবেন না, ওটা তো আপনার ভিজিবল না। ওরকম আলোচনা চলতে থাকে, তারপরে এক সময় কিছু একটা হয়। এখন বিষয়টা হলো কি জানেন, যেমন আমাদের এই যখন আপনি ঘরটা বানাবেন, এখন কি ভূমিকম্প হচ্ছে না? হচ্ছে, কেউ বলতে পারবেন কখন হবে, কিন্তু যখন বিল্ডিংটা আপনি বানাবেন তখন কিন্তু আপনার ভূমিকম্প সহনীয় করে বানাতে হবে। এটাই নিয়ম। কারণ কখন যে হবে কেউ জানে না, হতে পারে যে কোনো সময়। আমি জঙ্গি তৎপরতাটাকে অনেকটা ওরকমভাবে বিবেচনা করি। আবার ধরেন জঙ্গি তৎপরতা যে কোনো সময় চলতে পারে, তার জন্য উর্বর জমি আমাদের দেশে আছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এর জন্য বিভিন্ন ইউটিউবার এরা কিন্তু ওইগুলি চালায়। এই যে প্যারিস থেকে এক ভদ্রলোক বলে, এক হিন্দু ভদ্রলোক, আমি বলি তাকে বাংলাদেশে পৃথিবীর একমাত্র ব্রাহ্মণ পীর উনি। তো ওনার যারা মুরিদ আছে, আমি তাদের অনেককে তো জঙ্গি মনে করি। ওনার যারা মুরিদ আছে, তো উনি তো ওই জঙ্গিবাদটাই কিন্তু ছড়ায়। এখন কেউ শুনে ফালাই দেয়, কেউ শুনে আবার ধারণ করে। যারা ধারণ করে তারা বিপজ্জনক লোক, তো বিপজ্জনক লোক। এখন এটা কিন্তু হতে পারে, ভেতরে ভেতরে আছে। এখন এর জন্য আপনার কিন্তু একটা প্রস্তুতি থাকতে হবে। আবার ধরেন আওয়ামী লীগ আমলে যেটা হইতো, আওয়ামী লীগ আমলে অনেক নিরীহ লোককে ধরে নিয়ে, আসলে নিরীহ, তারা জানে না বুঝে না, ধরে নিয়ে এই জঙ্গি কি নতুন নতুন নব্য কি একটা নাম দিচ্ছে, নব্য মুজাহিদ কি দিত নাম একটা, এই উদ্ভুট নাম, ওই নাম শুনলে পরে হাসি উঠে। এই যে কোনো দল কি বলবে আমার নাম নব্য জিএমবি, বলবে এটা ভাই? ওটা নামই নাকি নব্য জিএমবি। তো এগুলি ফালতু বিষয়। এগুলো জানেন, যখন একটা ক্রাইসিস হইতো, ওই ক্রাইসিস থেকে দৃষ্টি সরানোর জন্য এই অমুক জায়গায় অভিযান। কিন্তু এই সরকারও কি একই পথে? না, এই সরকার এখনো কোনো অভিযান করছে না। তাহলে এখন আলোচনাটা উঠতেছে, যদি আলোচনা উঠায় তাহলে প্রস্তুতি থাকুক। এই প্রস্তুতি বলে বেড়ানোর ব্যাপার না, মাইকিং করার ব্যাপার না, এটা আপনার প্রস্তুতি থাক। এখন একটা গোপন চিঠি পাঠিয়েছিল, দেখেন ভেরি ইন্টারেস্টিং। কিন্তু গোপন চিঠিটা সরকারের বিভিন্ন বিভাগীয় তারা পাঠাইছে, গোয়েন্দা সংস্থা। গোপন চিঠিটা মনে হয় 1 ঘন্টার মধ্যে প্রকাশ হয়ে গেছে। তো আমি আবার পুলিশের এই তৎপরতা নিয়ে আমার একটু কৌতুক অনুভব হয়েছে। ভাই কি গোপন চিঠি পাঠাইলেন যেটা নাকি সঙ্গে সঙ্গে প্রকাশ্য হয়ে যায়? তার মানে আপনাদের ঝামেলা আছে ভাই, তাহলে আপনাদের ঝামেলা আছে। আপনি যে গোপন চ্যানেলে, এই চিঠি তো সবার জানার কোনো দরকার নাই, পাবলিক প্রপার্টি হওয়ার কথা। আপনি বলেন যে সংসদ ভবন ঝুঁকির মুখে, এটা আমাকে আপনি জানাবেন কেন? আমি কি করতে পারবো? আমি কি ওটা লাঠি নিয়ে দেখায় থাকবো? ওটা যার জানা দরকার সে জানলেই হবে, পরিষ্কার। তো আপনি আমাকে জানাচ্ছেন কেন? এবং আমি কিন্তু আমার মিডিয়াগুলির আমি সমালোচনা করি। মিডিয়াদের উচিত হয় নাই এটাকে পাবলিক করার জন্য এরকমভাবে। এবং যখন মিডিয়াটা করে তখন মনে করেন আপনি লেখলেন, ওই লেখলাম, আমি লেখলাম, আমার 3 জন লেখলাম। আমি চিন্তা করি উনি এর সঙ্গে আর কি কি যোগ করতে পারে। উনি চিন্তা করেন এই যে ওই রান্নার মতো আর কি, ডালি রান্না করতেছি, একটু জিরা দিয়ে দিই। আমি চিন্তা করি গরম মশলা দিলে কেমন হয়, একটু স্বাদ বাড়ুক, কারণ সবাই স্বাদ বাড়ানোর কম্পিটিশনে থাকে। জি জি, শাহেদ আলম, আল মামুন রাসেল গুরুতর একটা অভিযোগ করেছেন, এই যে ধরেন জ্বালানি নিয়ে সংকট, হামের টিকা নিয়ে সংকট, সেগুলো থেকে দৃষ্টি এড়াতেই দুটো ইস্যুর কথা তিনি বলছেন। একটা হচ্ছে ক্যাম্পাসগুলোতে গুপ্ত বিতর্ক, আর একটা হচ্ছে এই সাম্প্রতিক জঙ্গি হামলার শঙ্কা। তো ফলে 2 মাসের ভিতরে সরকারের তো একটা হানিমুন পিরিয়ড বলেও কথা থাকে, এই সরকার সেটা ঘোষণা করেছে 6 মাস তারা
এক ধরনের সময়ই চেয়েছে, তার আগেই সরকারের ভিতরে কেন এরকম অস্থিরতা হবে আল মামুন যেটিকে বলার চেষ্টা করছেন? দেখুন, বিষয়টা হলো যে একেবারেই যে দৃষ্টিভঙ্গি দৃষ্টি ঘুরিয়ে ফেলার জন্য যে বিষয়গুলো আসছে তা না, এগুলোর গ্রাউন্ড আছে। এখন এগুলো যদি অস্বীকার করি তাহলে বাস্তবতাকে অস্বীকার করা হবে। যেমন ক্যাম্পাসগুলোতে যে বিষয়গুলো নিয়ে অস্থিরতা হয়েছে, আমরা কিভাবে অস্বীকার করি যে গত 2 বছর ধরে ক্যাম্পাসগুলোতে যে মবের রাজত্ব হয়েছে। আজকেও একটা ছবি আপনি দেখেছেন, 2 জন ডাকসুর নির্বাচিত সদস্য যাদের বিরুদ্ধে মববাজি করার সবচেয়ে গুরুতর অভিযোগ, তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দাঁড়িয়ে আছেন, ওনারা বসে হাত উঁচা করে কথা বলছেন। তাদের মিনিমাম একবারে ছাত্র বলতে যে, কিন্তু এটার পূর্ণ ভিডিওটাই বোধহয় অন্য ছবি ছিল। আমি বললাম এটা একটা পরম্পরা। এখন এর আগেও তো এদেরকেই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কলার ধরে টান দিয়ে বার করতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদত্যাগপত্র নিয়ে শিক্ষকের রুমে যেয়ে তোমার পদত্যাগপত্র হয়ে গিয়েছে, তো নামে বিভিন্ন নামে। এটার বাইরে আমরা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পিটিএ মারার ঘটনা, মোবাইল চুরির অপরাধে, ঠিক ওই এটাকে কি বলে, তাদের নিজস্ব পরিচয় ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। তো এই যে পরম্পরা ছিল, সেই পরম্পরার প্রেক্ষিতে যখন বক্তব্য দেওয়া হলো যে না সরকার প্রধানকে উল্লেখ করে, তখন ছাত্র সংগঠন ক্ষমতাসীন তারা এইটার ক্ষেপে গিয়েছে। এখন এইটা এমন হতে পারে যে না ঠিক আছে, যে মানে আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যে অভিযোগ, না এটা সত্যতা যে না তারা এই যে মববাজিগুলো করছে সেগুলো থামাতে হবে, নাহলে সাধারণ শিক্ষার্থীদের যে কনফিডেন্সের জায়গা সেইটা বাড়বে না, সেই কারণে এগুলো হচ্ছে। সুতরাং মামুন রাসেলের যে বক্তব্য আমি সেটা বাই করছি না। আর জঙ্গি নিয়ে যে বিষয়টা আমি একটু মাসুদ ভাই বলেছেন, এমনকি রাসেলও বলেছেন, আমি একটু অ্যাড করি। দেখেন, আপনার যে আলু, আমরা যে আলু খাই, আলুর মধ্যে খাওয়ার এক একজন, আমরা যারা একটু ওয়েস্টার্ন একটু সভ্য তারা আমরা এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলি, আবার যারা মোটামুটি একটু লবণ টবণ দিয়ে হলুদ টলুদ দিয়ে খায় ওটা আমরা আলু ভাজি বলি। মূল জিনিসটা তো আলু, তাই না? তো জঙ্গি এবং চিপস বলি, হ্যাঁ চিপস বলি, কিন্তু প্রোডাক্ট কি আলু তো না। তো আপনাকে এই উগ্রপন্থাটাকেই দেখতে হবে যে কোনো না কোনোভাবে এটা জঙ্গি নাম হচ্ছে, কোনো না কোনোভাবে এটি উগ্রপন্থা, উগ্র আচরণ নাম হচ্ছে। আমি একটু স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য উপদেষ্টার ওনাদের যে বক্তব্য, সেখানে যে খুব গুরুতর বিভেদ চ্যুতি আছে বলে আমি মনে করি না, বরঞ্চ আমি মনে করি যে শব্দ চয়নগত দিক এবং অ্যাপ্রোচের দিক থেকে হয়তো আর একটু কোঅর্ডিনেশনটা হলে ভালো হতো। যেমন জঙ্গি অর্থাৎ আলু এই দেশে আছেই, এটা সারা পৃথিবীতেই থাকবে। এখন জঙ্গি বলতে খালি কি আমি মুসলিমের কথা বলছি? ভারতে কি উগ্র বিজেপি নাই? যুক্তরাষ্ট্রে কি উগ্র মতাদর্শের লোক নাই? তারা চার্লি কাককে হত্যা করে নাই, তারা স্কুলে যে শুটিং করে না, তারা এটাকে ধর্মযুদ্ধ মনে করে না। তো বাংলাদেশেও ধরেন আমরা ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামকে ভুল বুঝিয়ে কিংবা ইসলামের অপব্যাখ্যা দিয়ে একটা গ্রুপ, যেই গ্রুপগুলোর নাম আপনারা এর আগে দেখেছেন না, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, হিজবুত তাহরিরকে আপনি দূর করতে পেরেছেন কিনা? আমার তো জানা মতে গত সরকারের অনেক কি পজিশনে গুরুত্ব হিজবুত তাহরির বসেছিল, যারা ডেমোক্রেসি মানে না, যারা ইলেকশন মানে না, যারা বিশ্বাস করে না। গত সরকারের অন্তর্বর্তী সরকার, হ্যাঁ টিটিপি, হ্যাঁ তেহরিক ইনসাফ পাকিস্তান, সেটার আদলে বাংলাদেশের টিটিবি করার চেষ্টা হচ্ছে, আনসারুল্লাহ বাংলা টিম, এগুলার অ্যাক্টিভিটিস ছিল। আপনি দেখেন, আমি কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম যে এই যে আপনি দেখেন তারা এটাকে কি বলে, ফাতাহ কমব্যাক্ট সিস্টেম নামে, এফসিএস নামে একটা সংগঠন দাঁড় করানোর চেষ্টা করছে, যেখানে আল কায়দা, এখন কলেমা তো আমার বুকে হৃদয়ে, কিন্তু কলেমা তো সৌদি আরবও তো এইভাবে কলেমা লেখে না, এটা একটা নির্দিষ্ট গোষ্ঠী লেখে এইভাবে। সো তাদেরকে নকল করা, তাদের চুল দাড়ি এগুলাকে নকল করে, মানে ওই মতাদর্শকে লালন করা। এখন এই মানুষগুলো তো বাংলাদেশের মাটিতে আছে যে যারা মনে করে যে গণতন্ত্র তাগুদি, যারা মনে করে এটা হারাম। তো আমি রাষ্ট্র ব্যবস্থায়, আমার তো রাষ্ট্র চলতে গেলে কিছু নিয়মকানুন আছে, ওই নিয়মকানুন যারা মানবে না তারা আউটলা, সে আউটলা হিসেবে তাদেরকে ট্রিট করতে হবে। এখন আউটলকে শেখ হাসিনা ট্রিট করেছেন জঙ্গি বলে, এবং সেটা করতে যেয়ে মাসুদ ভাই ঠিকই বলেছেন যে একটা বিশাল ইসলামিক জনগোষ্ঠীকেও তিনি স্টিগম্যাটাইজ করেছেন।
আমার 90% মুসলিমের দেশে আমি বিশাল ইসলামিক জনগোষ্ঠীকে যদি জঙ্গি বলতে এই দাড়ি টুপি হিসেবে আমি ট্রিট করি, এই বিশাল মানুষকে কৌশলগতও ভুল সেটা। কৌশলগত ভুল না, এবং তাদেরকে যদি আমি আস্থায় না রাখি তাহলে আমার দেশ আগাবে না, এবং এই জঙ্গি দমনের জন্য যে একটা মহৎ উদ্দেশ্য সেটাও ভেস্তে যেতে পারে যদি এটি পলিটিক্যাল ন্যারেটিভে দাঁড় করায়। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো জঙ্গি শব্দটা না ব্যবহার করে কিভাবে উগ্রপন্থী কিংবা চরমপন্থী কিংবা এই ধরনের আরো কিছু টার্ম ব্যবহার করা যায় কিনা, মানে নতুন narrative তৈরি করা নতুন যায়। ন্যারেটিভ, মানে ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের বদলে যদি আপনি আলু ভাজি টাইপের কোনো একটা নাম দেন, কিন্তু নাম আপনাকে দিতেই হবে। আপনি যদি শত্রুকে নাম না দিতে পারেন, যদি টার্গেট না করতে পারেন, যদি আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে মোকাবিলা আপনাকে করতে হবে। আবার এদেশে 64 জেলায় বোমা হামলা হবে, আবার বাংলা ভাইদের উত্থান হবে, সেইটা আমি নিতে পারবো না আবার আমরা। একটা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের এই গেল জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে করা একটা চুক্তি নিয়ে নানান আলোচনা, সেই আলোচনা নিয়ে প্রথমবারের মতো আজকে মুখ খুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত বেস্টিন টেনসন, এবং তিনি আমেরিকান চেম্বার অফ কমার্সের একটি মধ্যাহ্নভোজে গিয়ে বলেছেন যে এই চুক্তিতে গোপনীয় কিছু না, এই চুক্তি নাকি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গেম চেঞ্জার হবে। আল মামুন রাসেল, আপনার কাছে প্রশ্ন, সেই সময়ের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তাকে জিজ্ঞেস করছিলাম এই চুক্তি নিয়ে। তিনি আমাদেরকে প্রকাশ্যে বলেছিলেন এই চুক্তি করার আগে যুক্তরাষ্ট্রের ট্রেড ডিপার্টমেন্টের পক্ষ থেকে বড় দুই দলের সম্মতি মিলেছিল। তাহলে এই চুক্তিটি ভালো খারাপ যাই হোক, তার দায় কি অন্তর্বর্তী সরকারের, নাকি এই দায় বিএনপি জামাতও নেবে? দেখেন, প্রথম কথা হচ্ছে এই চুক্তিটা অন্তর্বর্তী সরকারের ঠিক আগ মুহূর্তে, আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি না যে আগ মুহূর্তে আমাদের যারা আছে, মানে আমাদের সূর্য সন্তান, তাদেরকে হত্যা করা হয়েছে বুদ্ধিজীবীদের। যাওয়ার আগে, বুদ্ধিজীবীদেরকে। এই চুক্তিটার সময়টা আপনি দেখেন, ঠিক যাওয়ার আগ মুহূর্তে আমার কাছে কেন জানা হয় দুটো চুক্তি করছে। একটা চুক্তি হচ্ছে যে আমাদের তোমাদের প্রতিরক্ষা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী বানাইতে হবে, আরেকটা চুক্তি হচ্ছে তোমাদের সাথে রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট হইতে হবে আমার। এই দুইটা চুক্তি যাওয়ার সময় একটা, মানে কারণ দেখেন আপনি যে প্রতিরক্ষা উপদেষ্টা নিয়ে, আপনি দেখেন প্রতিরক্ষা উপদেষ্টা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলেছে বিএনপির পক্ষ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে নিয়ে বারবার কিন্তু প্রশ্ন তুলেছে যে ভিন্ন দেশের একজন হয়ে আমাদের দেশের কিভাবে উপদেষ্টা হয়, বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তুলেছে। কিন্তু তিনি এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। আপনি দেখেন আজকে এই যে এই চুক্তির কারণে আপনি দেখেন যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, যেটা দ্বিপাক্ষিক যে বাণিজ্য চুক্তিটা হয়েছে, যে আমরা যদি জ্বালানি কোথা থেকে নিই তাহলে অনুমতি নিতে হবে কার থেকে, আমেরিকা থেকে। আপনি দেখেন রাশিয়া থেকে যখন আমরা জ্বালানি সংকট পড়েছে, রাশিয়া থেকে জ্বালানি নেওয়ার জন্য আমরা আমেরিকার অনুমতি চেয়েছি এই চুক্তির কারণেই। এই চুক্তির কারণে আমরা অনুমতি দিয়েছি, এবং তারা আমাদেরকে একটা ওয়েভার দিয়েছে। এখন কথা হচ্ছে দেখেন, এই যে আমাদের একটা পররাষ্ট্র নীতি কি, আমরা সবার সাথে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আমরা কি সেটা রাখতে পেরেছি? ইরান আমেরিকার যে যুদ্ধ হয়েছে, সে যুদ্ধে আমরা প্রথমে কিন্তু আমাদের তেল, হরমুজ প্রণালী কিন্তু আমাদের তেল, ইরান কিন্তু আমাদেরকে সেই সুযোগটা দিয়েছিল, কিন্তু পরবর্তী আমরা কি দেখেছি? দেখেছি আমরা একটা বিবৃতি দিয়েছি। সেই বিবৃতি কি বলেছি? এই যে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আছে, ঘাঁটিগুলো আক্রান্ত হয়েছে, প্রতিরক্ষামূলক সংসদে জামাত একটা শোক প্রস্তাব উত্থাপন করেনি কেন? না, আমি আসছি সেটা। প্রতিরক্ষামূলক যখন আমরা ডিফেন্স ইরান করেছে, তখন তারা সেই হিসাবে তারা আক্রমণ করেছে, আমরা সেটা নিন্দা জানিয়েছি। নিন্দা জানার পরে কি হয়েছে? হরমুজকে আমাদেরকে আটকে দিয়েছে। যে আমাদের যে তেলের সংকটটা কিভাবে তৈরি করেছে, আমরা নিজেরাই তৈরি করেছি। তার মানে আমাদের যেখানে পররাষ্ট্র নীতি হবে, সবার সাথে আমরা সম্পর্ক বজায় রাখবো, তাহলে সেখানে আমরা একপাক্ষিক হয়ে গেছি। এই যে কমিটমেন্টের কারণে এই যে আমরা পররাষ্ট্রমন্ত্রী নিজে তো করেছেন। এখন কথা হচ্ছে, আপনি যে বললেন এই জামাত, আপনি ইরানের রাষ্ট্রদূতের বক্তব্য কিন্তু শুনেছেন, তিনি কিন্তু বলেছেন জামাত ছাড়া কেউই আমাদের পাশে ছিল না। তার মানে জামাতের পক্ষ থেকে যতটুকু পররাষ্ট্রনীতি, যতটুকু বিরোধী দল হিসেবে করা দরকার জামাত করেছে। কিন্তু কথা হচ্ছে আমরা কোন দেশের সাথে সম্পর্ক করব না, আমার কথা যেহেতু এটা আমাদের দেশের স্বার্থ, আমাদের দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আমার কাছে কেন যেন মনে হয় জানেন, আপনি আমেরিকার সাথে কিন্তু আমাদের আরেকটা এই চুক্তি আছে, সেটা সন্ত্রাস বিরোধী চুক্তি আছে। এখনো পর্যন্ত এটা আগে সরকার করেছে, এখনো পর্যন্ত আছে। এবং কি আমি আপনাকে প্রথমেই বলেছি যে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে আমি মামলা যখন লড়ছি, হুজুরদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, হুজুর আমাদেরকে বলতো যে হুজুরদেরকে যখন ধরে নিয়ে আসতো আয়না করে, তারা জিজ্ঞেস করতো যে আমাকে কেন ধরে নিয়ে আসেন? বলে যে দেখো, আমাদেরকে কিছু কোটা থাকে, আমাদেরকে বলা হয় এতজনকে ধরতে হবে, এই কোটার কারণে তোদেরকে ধরে নিয়ে আসে। মানে পুলিশরা বলতো, আয়নাগরে যারা ছিল, চেহারা তো দেখতো না, এমনি মুখে কথা বলতো যে আমাদেরকে কেন ধরে নিয়ে আসো, আমরা কি করেছি? বললো যে আমাদেরকে কোটা আছে। এই যে সন্ত্রাস বিরোধী, আপনি যে আজকে জঙ্গির বিষয়টা নিয়ে আসছেন, আমার কাছে কেন যেন এটা ইন্টারকানেক্টেড মনে হয়। এই যে সন্ত্রাস বিরোধী চুক্তি, তারপরে হচ্ছে এই সন্ত্রাস বিরোধী চুক্তির কারণে নতুন কোনো ইস্যু আমাদের দেশে হয়তো সামনে চলে আসছে। কামাল ভাই, আপনি নিজে বহুবার এই চুক্তি নিয়ে সমালোচনা করেছেন আপনার নিজের জায়গা থেকেও, বিশেষ করে নির্বাচন নিশ্চিত জেনেও 3 দিন আগে এই চুক্তি কেন করা হলো, এর উদ্দেশ্য নিয়ে তো প্রশ্ন তোলাই যায়। কিন্তু যখন এখনকার পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি নিয়ে দুই দলের নীতি নির্ধারণীদের কাছ থেকে
মার্কিন যুক্তরাষ্ট্র সম্মতি নিয়েছিল এবং সেই চুক্তিকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এটা গেম চেঞ্জার হবে, দুই দেশের উইন উইন সিচুয়েশন হবে, বাণিজ্য বাড়বে, তখন আপনি কি বলবেন? দেখেন, এই চুক্তিটা একটা, আমি মনে করি যে একটা গোলামি চুক্তি। এই চুক্তিটা আমি মোটামুটি পড়ার চেষ্টা করেছি এবং পড়েছি আর কি। এই আমরা প্রায়ই দেখবেন ইন্ডিয়ার বিরুদ্ধে বলতে যে বলি না যে 25 বছরের গোলামি চুক্তি করছে, ওই 25 বছরের গোলামি চুক্তি এবং এটা পাশাপাশি রেখে দেখেন, ওই 25 বছরের গোলামি চুক্তি এটা গেছে নবজাতক শিশু। আপনি কিছুই করতে পারবেন না এই চুক্তি যদি থাকে। আপনি একটা কথা খেলে ভাবেন তো ভাই, $350 মিলিয়ন কৃষিপণ্য কিনতে হবে। ভুট্টা, গম, কি কিনবেন আপনি? টমেটো সয়াবিন। কিনবেন, গাজর কিনবেন, বেচবেন কই? কোথায় বেচবেন? এটাকে খেলে ওই সচিবালয়ে খাওয়াবে কি, মানে কোথায়? আপনি 16টা বোয়িং কিনছেন। আচ্ছা, বোয়িংটা নয় বুঝলাম, বোয়িং কোনো কাজে লাগবে, কিন্তু এই শাকসবজি কোন কাজে লাগাবেন আপনি ভাই বলেন না? ওইখানে আমি হিসাব করে দেখছি আলুর দাম পড়ে 220 টাকা কেজি। আমার এখানে 5 টাকা কেজি কৃষকের কাছ থেকে আলু পাওয়া যায়, কৃষক দাম পায় না, শেষের দিকে যায় না। তো আপনি কিনতে হবে তোরা ভাই কৃষি পণ্য। মানে আপনি এমন কোনো দেশ থেকে এমন কিছু কিনতে পারবেন না যেটা কিনলে পরে ওদের বাণিজ্য হ্যাম্পার হইতে পারে। ওষুধের বাজার তো শেষ, ওষুধ যে র মেটেরিয়ালটা কিনে চীন থেকে অথবা ইন্ডিয়া থেকে কিনতে পারবে না তো। গার্মেন্ট শেষ। মানে আমি বুঝি না যে আপনি 19% আনার জন্য বলতেছেন যে আমার 19% গার্মেন্টস, বাদ বাকি সব যে শেষ হয়ে যাচ্ছে, এই দেশে কোনো শিল্পই করে উঠবে না তো ভাই। দায়ী কার? কে দায়ী? দায়ী 3 জন লোক। প্রথমত দায়ী এটা হলো খলিলুর রহমান, শেখ বশির এবং ডক্টর ইউনূস। এই 3 জনের বিচার হওয়া উচিত, এই ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত এই চুক্তি করার দায়। এই চুক্তি করার জন্য। পুরো দেশটাকে তারা শেষ করে দিয়ে গেছে, দেশটাকে ধ্বংস করে যাওয়ার জন্য এটা করছে। এখন এটা হলো একটা দায়ী। দ্বিতীয় দায়ী হলো, আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম সংসদে এত কিছু নিয়ে আলোচনা হয়, এই চুক্তির কোনো আলোচনা হয় না। ডক্টর শফিকুর রহমান বলছেন যে আমার সঙ্গে আলোচনা হয় নাই, ভালো কথা, শুনে হ্যাপি হয়েছি। এই প্রশ্নের জবাবটা খলিলুর রহমান দিতে পারে নাই। তাহলে কি হলো? হয় ডক্টর খলিলুর রহমান মিথ্যাবাদী, অথবা ডক্টর শফিকুর রহমান মিথ্যাবাদী। দুজন তো সত্যবাদী হতে পারবে না। কে মিথ্যাবাদী এটা নিয়ে তাদের মধ্যে কোনো হেলদোল নাই। তার মানে এটা একটা সমঝোতার তাদের তো ভিত্তিতে। বলা উচিত, একজনের, ডক্টর শফিককে তো বলা উচিত যে আমি, ডক্টর শফিক জন বললো যে আমি সঙ্গে আলাপ হয় নাই, তখন খলিলে তো বলা উচিত যে না, এরকম কথা হয়েছে। আর বিএনপি তো চুপ, বোবার কোনো শত্রু নাই, এই চিন্তা করে বসে রয়েছে। বিএনপি চুপচাপ। শাহেদ আলম, এই চুক্তি নিয়ে নানা মুখে আলোচনা, কিন্তু আজকে যখন বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত নিজ থেকে এই কথা বলেছেন, তখন সেটির একটা বাড়তি তাৎপর্য যুক্ত হলো কিনা কূটনীতিতেও, এবং এটি নিয়ে কি আসলেই বিএনপি, জামাত, ইন্টেরিম সবাই একটা অভিন্ন ট্র্যাকেই ছিল? দেখুন, যেটা হলো মাসুদ ভাই যেমনটা বললেন, আমি হয়তো তেমনটা করে বলতে পারছি না, বললে হয়তো ভালো হতো। কারণ তবে একটা ঠিক একমত যে এই চুক্তির দায় কোনোভাবেই বর্তমান সরকারের না, যেটা 2 মাস বয়সী সরকার। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে 2 মাস বয়সী সরকার এই চুক্তি মূল্যায়ন করছে কিনা, পূর্ব মূল্যায়ন করছে কিনা, এটা তাদের দায়িত্ব। এখন দেখুন, আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে বড় মাছ ছোট মাছদের গিলে খায়, এটা মৎস্যন্যায় বলে। মধ্যযুগীয় এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল, শক্তিশালী মাছটা ছোট মাছটাকে গিলে খায়। তো আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থায় বসবাস করছি যেখানে একটা দেশের রাষ্ট্রপ্রধান আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে রাতের অন্ধকারে তার স্ত্রী শহর উঠায় নিয়ে যায়। ভেনেজুয়েলা। হ্যাঁ, আরেকটা দেশে হামলা চালায়, সরাসরি নিজে চালাচ্ছে, আরও 2টা দেশ দিয়ে হামলা চালাচ্ছে, তার রাষ্ট্রপ্রধানকে তার স্ত্রী সহ মেরে ফেলছে, তার নিরাপত্তা বাহিনীকে ধ্বংস করছে, তার সামরিক স্থাপনা ধ্বংস করছে, তার তেলের স্থাপনা ধ্বংস করছে। কিন্তু এইটাকে হামলা না বলে তারা বলছে এটা যুদ্ধ, এবং এই যুদ্ধ বিরতির প্রস্তাবও তারা করছে। অর্থাৎ এটা তো সরাসরি আগ্রাসন, সেটা না বলে তারা বলছে যে যুদ্ধ। এটা তো যুদ্ধ না, এটা একপাক্ষিক আগ্রাসন। তো এরকম একটা ব্যবস্থায় আপনি ছোট মাছ হিসেবে, যেই মাসের পেটে আবার 20 কোটি মানুষের রুটি রুজির ব্যাপার আছে। কেন রুটি রুজির ব্যাপার আছে আমি বলি, দেখেন, এই দেশের যে মূল $6 বিলিয়ন যে রপ্তানি খাত গার্মেন্টস, যেটার উপর আমাদের 50%, 54% নারী জনগোষ্ঠীর 80% এটার উপর নির্ভরশীল, এবং তাদের বাল বাচ্চা, তাদের পড়াশোনা, এডুকেশন, ফিউচার সব কিছু নির্ভরশীল। এখন এটার উপর 34% আপনি ট্যারিফ দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কিনা? যদি
ব্যবসা করতে পারেন তাহলে তো ভালো, তাহলে এই 54% নারীর 80% কর্মসংস্থান আপনার ঝুঁকির মধ্যে নেই। সো ট্যারিফ কমানোর জন্য আমরা এই নেগোসিয়েশনটা So, করেছি। কিছু একটা পাওয়ার জন্য এই নেগোসিয়েশনটা এখন খুব বিপ্লবী হয়ে যদি আমরা এটা বন্ধ করে দেই তাহলে এটা টোল আমাদের এই গার্মেন্টস সেক্টরে যাবে। এখন গার্মেন্টস সেক্টরের $6 বিলিয়ন মান্থলি আপনার ইনকাম সেটি আপনি ঝুঁকির অর্থনীতি মধ্যে আদৌ ফেলবেন সামাল কিনা, দিতে পারবে কিনা। তো এরকম নানান বিষয় আছে। অনেক ধন্যবাদ শাহেদ আলম, খুবই জটিল আলোচনা। অনেক ধন্যবাদ মাসুদ কামাল, ধন্যবাদ আল মামুন রাসেল। দর্শক ভালো থাকুন, সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।